আসসালামু আলাইকুম। সমাবেশের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, আমি পড়ানো তাহলে শুরু করি। প্রথমে পড়াবো সমাবেশের টাইপ 1। সমাবেশ থেকে টাইপ 1 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। টাইপ 1-এর পাশে লেখেন সবাই মাস্ট টু নো। যেহেতু সমাবেশটা অনেকে একটু কম বোঝেন, আমরা চেষ্টা করব সমাবেশটা একটু সহজ করে ধীর স্থিরভাবে পড়ানোর জন্য। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, টাইপ 1টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, টাইপ 1 হচ্ছে গ্রুপ সমাবেশ। এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা ভাইয়া, 1 নম্বর এক্সাম্পলটা সবাই একটু মনোযোগ সহকারে আমরা দেখি কি বলছে। 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী, তাহলে একটা অংশে আছে কি 6 জন ছাত্র, আরেকটাতে আছে কি 5 জন ছাত্রী। তাহলে আমার ছাত্র আছে কয়জন? 6 জন। আর ছাত্রী আছে কয়জন? 5 জন। তাহলে প্রথমে আমি কি বের করলাম? প্রশ্নে বলছে 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে। তাহলে আমার কোশ্চেনে কি দেয়া আছে? 6 জন ছাত্র দেয়া আছে আর 5 জন ছাত্রী দেয়া আছে। খুব ভালো কথা। তাহলে ছাত্র হলো 6 জন, ছাত্রী হলো 5 জন। আচ্ছা, এবার বলছে 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। আচ্ছা, কমিটিটা কত সদস্য বিশিষ্ট? 5 জনের একটি কমিটি। তার মানে কি 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি বের করলাম? ছাত্র 6 জন, ছাত্রী হচ্ছে 5 জন। তারপর কি বলছে? 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে কমিটি কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট কমিটি। আচ্ছা, এইবার এই পর্যন্ত বের করলাম। ছাত্র 6 জন, ছাত্রী কজন? 5 জন। কমিটি কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। তারপর একটা কন্ডিশন দেওয়া থাকবে। কন্ডিশন কি? গঠন করতে হবে যাতে অন্তত একজন ছাত্রী ও একজন ছাত্র অন্তর্ভুক্ত থাকে। এইবার আপনারা যে কমিটিটা গঠন করতে বলছে 5 সদস্য বিশিষ্ট, এখানে একটা কন্ডিশন দিছে। কন্ডিশন দিছে কি? অন্তত একজন ছাত্র ও একজন ছাত্রী থাকবে। অন্তত মানে কি? অন্তত মানে হচ্ছে কমপক্ষে। অন্তত মানে হচ্ছে কি? কমপক্ষে। তার মানে এমন একটা কমিটি করতে হবে 5 সদস্য বিশিষ্ট, যেখানে আপনাকে মিনিমাম একজন ছাত্র রাখা লাগবে এবং একজন ছাত্রীও রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একজন ছাত্র রাখি, একজন ছাত্র রাখি, একজন যদি ছাত্র রাখি, আপনার বলছে কি মিনিমাম একজন ছাত্র রাখতেই হবে। আর একজন ছাত্র রাখতে হবে, পাশাপাশি কি একজন ছাত্রীও রাখতে হবে। একজন ছাত্রও রাখতে হবে, একজন ছাত্রীও রাখতে হবে। আচ্ছা, এই ছাত্রীর প্রসঙ্গটা পরে আসতেছি। অন্তত একজন ছাত্র রাখতে হবে। আচ্ছা, রাখলাম একজন ছাত্র। তাহলে আমি যদি একজন ছাত্র রাখছি, এখন আমার কমিটির কত সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। কমিটির সদস্য কতজন? 5 জন। এই জায়গায় রাখছি কয়জন? একজন। তাহলে আর লাগবে কয়জন? 4 জন। আমার টোটাল কমিটির সদস্য হলো 5 জন। আমি একজন ছাত্র যদি নেই, তাহলে এখন আর কতজন ছাত্রী নিতে হবে? 4 জন নিতে হবে। তা নাহলে কি কমিটি 5 সদস্য বিশিষ্ট হবে? হবে তো না। তাহলে আমি যদি একজন ছাত্র নেই, তাহলে ছাত্রী নেবো 4 জন। তাহলে একার সাইডে কত? 5 সদস্য বিশিষ্ট কমিটি এলো। আচ্ছা, অন্তত একজন ছাত্র মানে কি? মিনিমাম একজন ছাত্র। তার মানে কি
কমিটি যেমনি হোক না কেন একজন ছাত্র রাখা লাগবে, এর থেকে বেশি ছাত্র হইতে পারে। এর থেকে বেশি ছাত্র মানে কি 2 জন ছাত্র। আচ্ছা যদি 2 জন ছাত্র হয় তাহলে ছাত্রী হইতে হবে কয়জন? 3 জন, কারণ কমিটি কি আমার 5 সদস্য বিশিষ্ট না। তাহলে আমি যদি ছাত্র রাখি 2 জন, ছাত্রী রাখতে হবে কয়জন? 3 জন। আচ্ছা এবার যদি আমি ছাত্র রাখি 3 জন, ছাত্র যদি 3 জন রাখি তাহলে ছাত্রী হবে কয়জন? 2 জন। আচ্ছা এখন আমি যদি ছাত্র 60 জন রাখি, ছাত্র যদি 4 জন রাখি, তাহলে ছাত্রী রাখতে হবে কয়জন? 1 জন। আচ্ছা তাইলে এখন আমি যদি 5 জন ছাত্র রাখি, 5 জন ছাত্র রাখি, তাহলে ছাত্রী রাখতে হবে কয়জন? 0 জন। কিন্তু এইটা নেওয়া যাবে না, এই 5 নম্বরটা নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আপনারে কন্ডিশন দিছে অন্তত একজন ছাত্রও রাখা লাগবে, একজন ছাত্রীও রাখা লাগবে। তাহলে আপনি দেখেন এই জায়গায় একজন যদি ছাত্র কমপক্ষে রাখা লাগে, একজন রাখছি, কমপক্ষে একজন মানে কি একজন রাখবো বা একজনের বেশি রাখবো, 2 জন রাখতে পারি, 3 জন রাখতে পারি, 4 জন রাখতে পারি। ছাত্রে কি কমপক্ষে একজন রাখবো মানে কি হয় একজন রাখবো না একজনের বেশি রাখবো। 4 জন রাখছি, 3 জন রাখছি, 2 জন রাখছি, 1 জন রাখছি। এই জায়গায় যদি আমি শূন্য নেই তাহলে তো ছাত্রী নাই। তাহলে কন্ডিশন ছিল কি আমার একজন ছাত্রও রাখা লাগবে, একজন ছাত্রীও রাখা লাগবে। এই কারণে আমি এই কন্ডিশনটা নিতে পারবো না। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমার কন্ডিশন কি? এই হলো আমার পুরো কন্ডিশন। আচ্ছা এবার সাজাবেন কিভাবে? 6 জন ছাত্র থেকে যদি একজন নেই তাহলে সাজানোর উপায় কি? 6C1। 6 জন থেকে যদি 2 জন নেই 6C2। 6 জন থেকে যদি 3 জন নেই 6C3। 6 জন থেকে যদি 4 জন নেই 6C4। আচ্ছা আবার প্রথমটা থেকে 5 জন থেকে যদি 4 জন নেই 5C4। 5 জন থেকে 3 জন নিলে 5C3। 5 জন থেকে 2 জন নিলে 5C2। 5 জন থেকে 1 জন নিলে 5C1। এখন এই জায়গার প্রত্যেকটার রেজাল্ট যা বের হবে সবগুলোর যোগফল হচ্ছে অ্যান্সার। এইগুলা কেমনে ক্যালকুলেশন করবেন এটা আমি টাইপ 1 পুরোটা করানোর পর তারপর দেখাবো। এটা পুরোটা ক্যালকুলেশন কিভাবে করবেন এটা আমি টাইপ 1 করানোর পর দেখাবো। তাহলে সাজানোর সিস্টেমটা কি? খেলাটা হচ্ছে এই বক্সটা বানানো, এই বক্সটা বানানোটা হচ্ছে মূল খেলা। তারপরের কাজ কি? 6 জন থেকে নেব 1 জন নিছি, 6 জন থেকে নেব 2 জন নিছি, 6 জন থেকে নেব 3 জন নিছি, 6 জন থেকে নেব 4 জন নিছি। আবার অনুরূপভাবে কি 5 জন থেকে নেব 4 জন, 5 জন থেকে 3 জন, 5 জন থেকে 2 জন, 5 জন থেকে 1 জন। এবার সবগুলা গুণ। এখন এগুলা কেমনে বাড়ি করবেন আমি এটা টাইপ 1 করায় দেখাই দিচ্ছি। প্রত্যেকটার যেই মান বেরোবে এটা টোটালটার যোগফলটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি টাইপ 1 এর আরো অনেকগুলো এক্সাম্পল করাবো, কারণ এখানে আরো অনেক ভেরিয়েশন আছে। সবই এই নিয়ম, কিন্তু ভাষাগত কিছু ভিন্নতা আছে, সেগুলো আমরা আরো কয়েকটা এক্সাম্পল করলেই সবাই পারবো। তাহলে সবাইকে প্রসিডিউরটা বুঝছেন? এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন এটা আমি ক্লাসের শেষে মানে টাইপ 1 শেষ করে দেখাই দেবো। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 ডান। যারা মোটামুটি বুঝছেন সমস্যা নেই, আমি আরো অনেকগুলো এক্সাম্পল করাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 1 কি বুঝছেন কিনা? যারা লাইভে আছেন একটু কমেন্টস করে জানান। আচ্ছা এক্সাম্পল 1 বুঝছেন। আচ্ছা যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন ভাইয়া, টাইপ 1 এর সবগুলা ম্যাথই প্রসিডিউর এক, কিন্তু ভাষার অনেক ভিন্নতা আছে। এই কারণে আমরা অনেকগুলো এক্সাম্পল শিখবো, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। আমরা ক্যালকুলেশনটা শিখবো টাইপ 1 শেষ করার পর। আজকে আমরা পুরো ক্লাসটাতে টাইপ 1ই শিখবো। আচ্ছা 2 নম্বর কি বলছে?
আচ্ছা ভাইয়া বিষয়টা এবার একটু বোঝেন, একই ম্যাথ এবার একটু আবার ভাষার ভিন্নতা আছে। আচ্ছা কি বলছে, 8 জন ব্যক্তি থেকে, 8 জন ব্যক্তি থেকে আপনার মোট ব্যক্তি কজন, মোট ব্যক্তি হচ্ছে 8 জন। আচ্ছা খুব ভালো কথা, 8 জন ব্যক্তি থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। 8 জন ব্যক্তি থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। আচ্ছা আমার বলা হয়েছে 8 জন ব্যক্তি থেকে, তাহলে মোট ব্যক্তি কয়জন, 8 জন। আচ্ছা কয় সদস্য বিশিষ্ট কমিটি, 5 সদস্য বিশিষ্ট। তাহলে কমিটি কত সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট। তাহলে মোট ব্যক্তি হচ্ছে 8 জন, তাহলে 8 জন ব্যক্তি থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে আমি মোট ব্যক্তি পাইলাম কয়জন, 8 জন, আর কমিটি করতে হবে কত সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট। আচ্ছা যাতে 3 জন বিশেষ ব্যক্তির, এই যে ভাইয়া এই জায়গায় একটু খেলা আছে, আপনারা গতবারের ম্যাথ আর এইবারের ম্যাথের ভিতরে পার্থক্যটা কোথায় আমি অঙ্কটা করে দেখে দিতেছি। 8 জন ব্যক্তি দেয়া আছে, কমিটি হবে 5 সদস্য বিশিষ্ট। এইবার বলছে যাতে 3 জন বিশেষ ব্যক্তির, তাহলে বিশেষ ব্যক্তি আছে কয়জন, 3 জন, বিশেষ ব্যক্তি আছে 3 জন। আচ্ছা বিষয়টা একটু বুঝি, আমাদের মোট ব্যক্তি দিছে 8 জন আর বিশেষ ব্যক্তি দিছে 3 জন। আচ্ছা বিশেষ ব্যক্তির আমরা ইংলিশে বলি কি, ভিআইপি। তাহলে ভিআইপি আছে কয়জন, 3 জন। তাহলে আমার বিশেষ ব্যক্তি যদি 3 জন হয় আর মোট ব্যক্তি যদি 8 জন হয়, তাহলে আমজনতা, আমজনতা কয়জন, টোটাল হলো 8 জন, ভিআইপি 3 জন। তাহলে 8 থেকে যদি 3 জনের আমরা বিয়োগ করি তাহলে পাবো কি 5 জন। এই 5 জনই কি আমজনতা, আমজনতা তার ম্যাথে লেখা যাবে না, ম্যাথে লিখতে হবে অবিশেষ ব্যক্তি। তাহলে আপনারা বলছে কি মোট ব্যক্তি 8 জন, যেই জায়গায় ভিআইপি আছে কয়জন, 3 জন। তাহলে ম্যাঙ্গো পিপল কয়জন, টোটাল মানুষ 8 জন, ভিআইপি 3 জন। তাহলে 8 থেকে যদি 3 বাদ দিই তাহলে ম্যাঙ্গো পাইলাম কয়জন, 5 জন, মানে আমজনতা হচ্ছে 5 জন। তার মানে আমার এই প্রশ্নে বিশেষ ব্যক্তি দেয়া আছে 3 জন আর অবিশেষ ব্যক্তি দেয়া আছে 5 জন। খেলা কি বুঝছেন? গতবার তো সরাসরি ছাত্র ছাত্রী দিয়ে দিছে যে 6 জন ছাত্র 5 জন ছাত্রী, এবারও সরাসরি দেয় না, এবার হচ্ছে মোট ব্যক্তি 8 জন, এর ভিতর 3 জন হচ্ছে বিশেষ ব্যক্তি। তাহলে 3 জন বিশেষ ব্যক্তি হলে 8 জন যদি মোট ব্যক্তি হয়, তাহলে অবিশেষ ব্যক্তি কয়জন, 5 জন। আচ্ছা এইবার কমিটি করার কন্ডিশন দিছে কি, কন্ডিশন দিছে 3 জন বিশেষ ব্যক্তির অন্তত 1 জন থাকবে। কন্ডিশনটা হচ্ছে আপনি যেভাবেই কমিটি বানান না কেন, এই যে 3 জন যে ভিআইপি, ভিআইপির ভিতর 1 জনের কমপক্ষে কমিটিতে রাখতে হবে। তাহলে আমি যদি বিশেষ ব্যক্তির 1 জনকে কমিটিতে রাখি, 1 জনকে যদি রাখি, বিষয়টা বুঝছেন, যদি 1 জনকে রাখি তাহলে আমার অবিশেষ ব্যক্তি থাকবে কয়জন, 4 জন। তাহলে আমার কমিটির আকার কত, 5 সদস্য বিশিষ্ট না, আমার কমিটির আকার কত, 5 সদস্য বিশিষ্ট। তাহলে আমি যদি বিশেষ ব্যক্তি রাখি 1 জন, তাহলে অবিশেষ ব্যক্তি থাকবে কয়জন, 4 জন। আচ্ছা কমপক্ষে 1 জন মানে কি, মিনিমাম 1 জন। তাহলে 1 জনের বেশি যদি রাখি, আচ্ছা আমি তো ভাইয়া অন্ততটা করাইছি, আমি এইটা না করে হচ্ছে 3 নম্বর ম্যাথটা করাই। অন্ততটা তো আপনাদের করাইছি, অন্ততটা না করে আমি 3 নম্বর ম্যাথটা করাই, কারণ অন্তত তো একটু আগে শিখছে নি, শুধু একই জিনিস বারবার শিখাতে লাভ নাই। আমি এবার সর্বাধিক করাই, সর্বাধিক 3 নম্বর ম্যাথটা করাই ভাইয়া, সর্বাধিক 3 নম্বর ম্যাথের প্রশ্নটা কি, 8 জন ব্যক্তিতে 5 সদস্য একটি কথা, 3 জন বিশেষ ব্যক্তি, সর্বাধিক 1 কমিটি সংখ্যা। আচ্ছা ভাই অন্ততটা তো আমরা একটু আগেই করছি, এবার আমরা তাহলে একটু সর্বাধিকটা করি। 3 জন বিশেষ ব্যক্তি সর্বাধিক 1 জন থাকবে। আচ্ছা এই সর্বাধিক কথার অর্থগুলো কিন্তু আমরা এখন জানি। সর্বাধিক মানে কি, সর্বাধিক মানে কি, সর্বাধিক মানে হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা অন্তত এগুলো আমরা বেঞ্চির চিত্রে অনেকবার এখন শিখে ফেলছি। অন্তত মানে হচ্ছে মিনিমাম, আর সর্বাধিক মানে কি, ম্যাক্সিমাম। তার মানে ম্যাক্সিমাম আমার হচ্ছে 1 জন থাকবে, 3 জন বিশেষ ব্যক্তি সর্বাধিক 1 জন থাকবে, এটা মানে কি আমার ম্যাক্সিমাম 1 জন থাকবে। তাহলে বিশেষ ব্যক্তি কি, ম্যাক্সিমাম 1 জন থাকবে। তাহলে ম্যাক্সিমাম যদি 1 জন থাকে তাহলে অবিশেষ ব্যক্তি থাকবে কয়জন, 4 জন। আচ্ছা সর্বাধিক 1 জন মানে কি, হয় 1 জন থাকবে অথবা কেউ থাকবেই না। সর্বাধিক মানে কি, আমার দ্বারা সর্বাধিক 5 টাকা আছে, তার মানে কি হয় আমার দ্বারা 5 টাকা আছে অথবা 5টার কম আছে, কোনো অবস্থাতেই 5 টাকার বেশি নাই। তার মানে আমার দ্বারা সর্বাধিক 5 টাকা থাকা মানে কি, হয় 5 টাকা আছে, নাহলে 4 টাকা আছে, নাহলে 3 টাকা আছে, নাহলে 2 টাকা আছে, নাহলে 1 টাকা আছে, নাহলে 0 টাকা আছে। তাহলে সর্বাধিক 1 জন থাকবে মানে কি, ভিআইপির মধ্যে 1 জন থাকবে। আচ্ছা সর্বাধিক 1 জন, 1 জন তো থাকলো, কোনো কারণে 1 জন নাও থাকতে পারে। তাহলে সর্বাধিক 1 জন মানে কি, 1 জন থাকবে অথবা 1 জনের কম থাকবে। সর্বাধিক 3 জন মানে কি, 3 জন থাকবে কিন্তু 3 জনের বেশি থাকবে না, অথবা 3 জনের কম থাকবে, 3 জন থাকবে, নাহলে 2 জন থাকবে, নাহলে 1 জন থাকবে, নাহলে 0 জন থাকবে। তাহলে বিশেষ ব্যক্তি যদি কোনো কেউ না থাকে, শূন্য, তাহলে অবিশেষ ব্যক্তি থাকবে কজন, 5 জন। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এইটা একটা সাজানোর উপায়, এইটা আর একটা সাজানোর উপায়। এবার নেয়ার সিস্টেম কি,
3C1 আর এটা হচ্ছে কি 3C0, এটা হচ্ছে কি 5C4, এটা হচ্ছে 5C5। এই দুটো গুণ করবেন, রেজাল্ট দুটো আনবেন, যোগ করে দিবেন, গল্প শেষ। এগুলোর ক্যালকুলেশন কিভাবে করবেন এটা আমি হচ্ছে একটু পরে দেখাই দিব। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন আমি যখন সলিউশনটা করছি, বিশেষ ব্যক্তিটা আগে না লেখা যদি অবিশেষ ব্যক্তি আগে লেখেন কোনো সমস্যা নাই। এই ঘরে প্রথমে বিশেষ ব্যক্তি লেখা, পরে অবিশেষ ব্যক্তিও লিখতে পারেন, আবার অবিশেষ ব্যক্তি আগে লেখা, বিশেষ ব্যক্তিও পরে লিখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যে আমি দেখেন 3 নম্বর সলিউশন করছি, এখানে অবিশেষ ব্যক্তি আমি আগে লিখছি, বিশেষ ব্যক্তি আমি পরে লিখছি, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো একভাবে করলেই হবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে গল্পটা কি, অন্তত মানে হচ্ছে কি মিনিমাম একজন অথবা একজনের বেশি জন, আর সর্বাধিক একজন মানে কি হয় একজন, নাহলে একজনের থেকে কম জন। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান। আমি আরো কয়েকটা এক্সাম্পল করাবো, ইনশাল্লাহ ভাই পুরো ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান কি? এক্সাম্পল 3 লেখা লেখেন, এক্সাম্পল 3 ডান। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা ভাইয়া মনোযোগ সহকারে এটা একটু দেখি। আচ্ছা কি বলছে, 6 জন ও 8 জন খেলোয়াড়ের 2টি দল থেকে। আচ্ছা এইবার আবার বলছে কি 6 জন ও 8 জন খেলোয়াড়ের 2টি দল। তাহলে একটা হচ্ছে 6 জন খেলোয়াড়ের দল, একটা হচ্ছে 6 জন খেলোয়াড়ের দল, আর আরেকটা হচ্ছে 8 জন খেলোয়াড়ের দল, 8 জন খেলোয়াড়ের দল। আচ্ছা খুব ভালো কথা। তাহলে একটা হচ্ছে 6 জন খেলোয়াড়ের দল, আর একটা হচ্ছে 8 জন খেলোয়াড়ের দল। 6 জন ও 8 জন খেলোয়াড়ের 2টি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম। আচ্ছা
ক্রিকেট টিমটা হইতে হবে কতজন? 11 জন খেলোয়াড়ের। এতক্ষণ পর্যন্ত ছিল কমিটি, এইবার হচ্ছে কমিটির জায়গায় আসছে শুধু খেলোয়াড়। তার মানে আমরা বলছিলাম কি এতক্ষণ 11 সদস্য বিশিষ্ট কমিটি না বলে এবার হচ্ছে 11 জন খেলোয়াড়ের একটা দল। আচ্ছা 11 জন খেলোয়াড়ের একটা দল, খেলোয়াড় কতজন হবে? 11 জন। আচ্ছা খেলোয়াড়ের 11 জন খেলোয়াড়ের ক্রিকেট টিম গঠন করতে হবে। 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 6 জনের দল হতে, আচ্ছা 6 জনের দল হতে, 6 জনের দল হতে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। আচ্ছা এইটার উপর কোনো কন্ডিশন নেই। 8 জন খেলোয়াড়ের যেটা, এটার উপর কোনো কন্ডিশন নেই। 8 জন খেলোয়াড়ের উপর আমার কোনো কন্ডিশন নেই। আমার শুধু কন্ডিশন আছে কিসের উপর? 6 জন খেলোয়াড়ের উপর। আচ্ছা 6 জন খেলোয়াড়ের উপর কি কন্ডিশন আছে? 6 জনের যে দলটা, এই জায়গায় আপনারা কমপক্ষে 60 জন প্লেয়ার রাখতে হবে। তাহলে আমি যদি 6 জনের খেলোয়াড় দলে কমপক্ষে 60 জন রাখি, কমপক্ষে 60 জন মানে কি? মিনিমাম 60 জন থাকবে বা 60 জনের বেশিও থাকতে পারে। আচ্ছা যদি 60 জন রাখি, তাহলে 60 জন রাখছি, তাহলে মোট প্লেয়ার কয়জন? 11 জন। 6 জন দিয়ে নিছি কয়জন? 60 জন। তাহলে এই জায়গায় হবে কয়জন? 7 জন। আচ্ছা তাহলে আমি কমপক্ষে 60 জন মানে কি? হয় 60 জন হবে না 60 জনের বেশি হবে। আর সর্বাধিক হলে কি হইতো? 60 জন হবে না 60 জনের থেকে কম হবে। তার মানে সর্বাধিক হইলে 60 জন অথবা 60 জনের থেকে কম, আর কমপক্ষে বললে কি 60 জন অথবা 60 জনের থেকে বেশি। তাহলে কমপক্ষে আর সর্বাধিকের পার্থক্য কি আমরা সবাই বুঝছি? আচ্ছা তাহলে 60 জন হলে 7 জন, 5 জন হইলে 6 জন, যদি 5 জন হয় 6 জন, 6 জন হইলে 5 জন, 7 জন হইলে 4 জন। 7 জন কি নেওয়া যাবে না? কেন? আপনার তো খেলোয়াড়ই আছে 6 জন। 6 জন খেলোয়াড়ের মধ্যে আপনি 7 জন নেবেন কেমনে? সবাই একটু বিষয়টা বুঝেন। আমি যদি 4 জন খেলোয়াড় কমপক্ষে বলে দিচ্ছে, তাহলে 4 জন নিলে 8 জন দিয়ে নেবো কজন? 7 জন। 5 জন বললে নেবো কজন? 6 জন। 6 জন বললে নেবো কজন? 5 জন। 7 জন হলে 4 জন। 7 জন কেন হবে না? কারণ আমার তো খেলোয়াড়ই আছে 6 জন, তাহলে আমি 7 জন নেবো কিভাবে? 7 জন তো নেওয়া যাবে না। তাহলে এই পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পর এখন আপনি সাজান, 6 থেকে কয়জন নিলাম? 4 জন। তার মানে কি 6 C4, এদিক দিয়ে নিলাম 5 জন 6 C5, এখান দিয়ে নিলাম 6 জন 6 C6, 8 জন দিয়ে নিলাম 7 জন 8 C7, 6 জন নিলে C6, 5 জন নিলে C5। এখন এইটার ক্যালকুলেশনটা আমি শিখিয়ে দিতেছি, ক্যালকুলেশনগুলো করবেন, গল্প শেষ। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। তার মানে সোজা বাংলা হচ্ছে এই ধরনের ম্যাথ পারার কন্ডিশন একটাই, আমাকে শুধু এই বক্সটা তৈরি করতে হবে। আমি যদি এই বক্সটা তৈরি করতে পারি তাইলে আমাদের গল্প শেষ। কথা কি বুঝাতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? এই টাইপ 1 থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, মানে আপনাদের সমাবেশ থেকে স্পেসিফিক 2টা টাইপ থেকে কোশ্চেন আসার চান্স বেশি। আমি এখন একটা করাচ্ছি, আরেকটা শীটে নাই, সেটা আমি হচ্ছে একটু কঠিন টাইপ। আমি তো আপনাদের পড়ানোর সময় বলছিলাম যে বিন্যাস সমাবেশের উপর আমি 2টা শীট করব। একটা হচ্ছে সবাই জানি পারেন, আর একটা হচ্ছে একটু কঠিন। কঠিনটা একটু পরে পড়াবো। আর আমরা মানে আশা করি কিছু সময় পাচ্ছি, যেটা মনে হচ্ছে। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 5 কি ডান হয়েছে কিনা। যেটা মনে হচ্ছে আমরা মানে ইনশাল্লাহ কিছু সময় পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো যদি সময়টা আমরা পাই। আর আমাদের সিলেবাস অলমোস্ট শেষ, আমি তো এক সপ্তাহ পড়াইলাম না, কারণ আমাদের সিলেবাস প্রায় শেষ। পরীক্ষা একটু দেখি পিছাই কিনা, তাহলে একটু ধীরে স্থিরভাবে শেষ করবো বাকিটুকু। তাড়াহুড়া করে তো আপনার স্পিডে আগাইলেই হবে না, আপনাদেরও তো শেষ করতে হবে। এই কারণে আমি একটু 7 দিন অফ ছিলাম, যে দেখি পরীক্ষার কোনো সিদ্ধান্ত আসে কিনা। আমার ব্যক্তিগত ধারণা আমরা কিছুদিন মানে সময় ইনশাল্লাহ পাবো। যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি খোদা না করে না পাই তাহলেও চিন্তা করবেন না, আমাদের সিলেবাস খুব বেশি কিছু আর বাকি নাই। আচ্ছা 5 কি বুঝলাম? এবার আসেন এক্সাম্পল 6।
আচ্ছা ভাই, এবার আসেন 6 নম্বর এক্সাম্পলটা। শুধু কিছু না, কাহিনী শুধু ভাষার একটু পরিবর্তন আর সব গল্পে কি বলছে, 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের 6 জন গণিত, আরেকটা হচ্ছে কি 4 জন পদার্থবিজ্ঞান, 4 জন পদার্থবিজ্ঞান, আচ্ছা পদার্থবিজ্ঞান, 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। 6 জনের একটি কমিটি গঠন করতে হবে, 6 জনের কমিটি। তাহলে কমিটি কত সদস্য বিশিষ্ট ভাইয়া? 6 সদস্য বিশিষ্ট। তাহলে আমরা বলছে 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে। খুব ভালো কথা, 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। সবাই একটু মনোযোগ সহকারে বুঝেন, এতক্ষণ আমরা যখন ম্যাথ করছি গ্রুপ সমাবেশে সব জায়গায় স্পেসিফিকভাবে উল্লেখ করা ছিল যে অন্ততপক্ষে 1 জন, সর্বাধিক 2 জন, এরকম ছিল। কিন্তু এইবারই প্রথম আমরা একটা ম্যাথ করব যেখানে বসে কি গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠতা মানে কি? মেজরিটি। আচ্ছা, আমার যদি 6 সদস্য বিশিষ্ট কমিটি হয় তাহলে এটা যদি 50-50 হইতো, মানে সমান সমান ভাগ হইতো, তাহলে গণিতের থাকতো কয়জন? 3 জন, পদার্থের থাকতো কয়জন? 3 জন। বিষয়টা বুঝেন, আপনার কমিটির আকার কত? 6 সদস্য বিশিষ্ট। তাহলে এখন যদি আমার এটা সমান সমান হইতো তাহলে কি গণিত হইতো 3 জন, পদার্থ হইতো 3 জন। কিন্তু এখন বললা দিচ্ছে কি গণিতটা হচ্ছে মেজরিটি। মেজরিটি মানে কি গণিতের স্টুডেন্ট হবে 3-এর বেশি হবে, তাহলে তো মেজরিটি। তাহলে 3-এর বেশি হলে কি গণিতের ছাত্র হইতে পারে কজন? 60 জন। গণিতের ছাত্র কি 60 জন হইতে পারে? আচ্ছা, গণিতের ছাত্র যদি 60 জন হয় তাহলে হচ্ছে পদার্থের ছাত্র হবে কজন? 2 জন, কারণ কমিটির আকার কত? 6 সদস্য বিশিষ্ট। তাহলে আমারা বলছে কি গণিতের ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ। তার মানে কি সংখ্যাগরিষ্ঠ হইতে হলে কি গণিতের ছাত্র 60 জন হইতে পারে। কেন? 5 জনও তো হইতে পারে। 5 জন হইতে পারে না? 6 জনও তো হইতে পারে। 7 জনকে হইতে পারে না? 7 জন হইতে পারে না, কারণ ছাত্রই তো 6 জন, 7 জন হইবে কেমনে? তার মানে গণিতের ছাত্র যেহেতু মেজরিটি বলছে, মানে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তার মানে গণিতের ছাত্র হবে কি 60 জন, নাইলে হবে কি 5 জন, নাইলে হবে কি 6 জন। তাহলে গণিতের ছাত্র 60 জন হলে পদার্থ 2 জন, 5 জন হলে পদার্থ 1 জন, 6 জন হলে পদার্থ 0 জন। কেন? আমাদের বইলা দিচ্ছে যদি সমান সমান হতো তাহলে গণিত 3, পদার্থ 3, কিন্তু বইলা দিচ্ছে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তাহলে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকা মানে কি 3-এর বেশি হইতে হবে। তাহলে কি হয় 60 জন হইবে, নাহলে 5 জন হইবে, নাহলে 6 জন হইবে। তারপর তো বাকি ক্যালকুলেশন জানেনি, 64, 65, 66, 4C2, 4C1, 4C0 গুণ করে টোটালটার রেজাল্ট। সবাই কি আমার কথা বুঝছেন? মানে কাহিনী কিছুই না, সব ম্যাথই একই নিয়ম, শুধু ভাষাগত কিছু পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলো যদি ধরতে পারেন তাহলে গ্রুপ সমাবেশ কিছুই না। আর আমি টাইপ 1 পরে ক্যালকুলেশনটা শিখিয়ে দেবো, এই ক্যালকুলেশনও কিছু না। আপনি এই ধরনের একটা ম্যাথ আসলে 5 মার্ক থাকবে, সময় পাবেন 12 মিনিট। আপনি চোখ বন্ধ করে যেভাবে ম্যাথ করেন 7-8 মিনিটের বেশি লাগবে না। গ্রুপ সমাবেশের ম্যাথ যদি আসে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগতে পারে। সবাই একটু ফিডব্যাক দেন তো, বুঝছেন কিনা? সবাই একটু ফিডব্যাক দেন, বুঝছেন কিনা? এক্সাম্পল 6 কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন তো। সমাবেশের কিন্তু এটার বাইরে একটা শীট আছে, সেটা আমি একটু পরে পড়াবো, মানে একটু এক্সেপশনাল টাইপ। এটা বিন্যাস আর সমাবেশ মিলানো একটা শীট থাকবে। আমি এখন তো সমাবেশ আর একটা ক্লাস থাকবে, তারপর আমি বিন্যাসটা পড়াবো। আর বিন্যাস সমাবেশের যেটা হচ্ছে এক্সেপশনাল শীট, এটা আমি আর একটু পরে পড়াবো, কারণ ওইটা একটু বেশি কঠিন পড়াটা। আচ্ছা, এটা সবাই আমরা বুঝছি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 9।
আচ্ছা ভাই, আমরা একটু এবারে প্রশ্নটা পড়ি। 9 ব্যক্তির একটি দল, ব্যক্তি কয়জন? 9 জন। 9 ব্যক্তির একটি দল, আমার ব্যক্তি কয়জন? 9 জন। আচ্ছা, 9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করে। আচ্ছা, যানবাহন কয়টা? দুইটা। যার একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না, দলটি মোট কত প্রকার ভ্রমণ করতে পারে? আচ্ছা, একটু প্রশ্নটা করি। 9 ব্যক্তির একটি দল, 9 ব্যক্তির একটি দল, তাহলে আমার মোট ব্যক্তি কয়জন? 9 জন। আচ্ছা, এবার বলছে দুটি যানবাহনে ভ্রমণ করে, তাহলে যানবাহন যদি দুইটা হয় তাহলে একটা হচ্ছে প্রথম যানবাহন আর একটা হচ্ছে দ্বিতীয় যানবাহন। প্রথম যানবাহন আর একটা হচ্ছে কি দ্বিতীয় যানবাহন। আচ্ছা, কন্ডিশন দিছে কি, যার একটিতে 7 জনের বেশি, তাহলে প্রথমটাতে 7 জনের বেশি যাবে না, আর দ্বিতীয়টাতে 4 জনের বেশি ধরে না, দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? আচ্ছা, মোট ব্যক্তি কয়জন? 9 জন। তাহলে প্রথমটাতে 7 জনের বেশি ধরে না, তাহলে সর্বোচ্চ প্রথমটাতে কয়জন যাইতে পারে? 7 জনের বেশি ধরে না, এটার মানে যা, আর সর্বাধিক 7 কথা কি একই না? 7 জনের বেশি ধরে না, তার মানে কি সর্বোচ্চ 7 জন যাইবে, নাহলে 7 জনের কম যাইবে। তাহলে সর্বাধিক 7 আর 7 জনের বেশি ধরে না, দুইটা কি একই কথা হইল না? আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে সর্বাধিক 7 জন মানে কি হয় 7 জন, তাহলে 7 জনের কম। আর যদি বলা হয় 7 জনের বেশি ধরে না, এটাও কি একই কথা না? তাহলে আমি প্রথম যানবাহনে সর্বাধিক 7 জন যাইতে পারবে, 7 জন, তাহলে মোট লোক 9 জন। তাহলে দ্বিতীয়টাতে যাবে কয়জন? 2 জন। আচ্ছা, তারপরটা যদি 6 জন যায়, আমি বলছি কি প্রথমে 7 জন, সর্বাধিক 7, তাহলে 7 থেকে কম হলে কি 6, 6 হইলে এই জায়গায় হবে কত? 3। আচ্ছা, 5 হইলে এই জায়গায় হবে কত? 4, 4 হইলে এই জায়গায় হবে কত? 5। আচ্ছা, 4 আর 5 নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? আপনি একটু প্রশ্নটা মনোযোগ সহকারে পড়েন। বলছে কি 9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করে, যার একটিতে 7 জনের বেশি ধরে না, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে আপনি যদি 4 আর 5 নেন, এই সম্পর্কটা যদি নেন, তাহলে দ্বিতীয় যানবাহনের ক্ষেত্রে আপনার কন্ডিশন ছিল কি 4 জনের বেশি ধরে না, তার মানে সর্বাধিক 4 জন ধরে। তাহলে এই জায়গায় 5 হয়ে গেল না? তাহলে সর্বাধিক 4 জন যদি ধরে বা 4 জনের বেশি যদি না ধরে, তাহলে 5 কি নিতে পারবো? নিতে তো পারবো না। এই জন্য বসানোর সময় যদি দুইটা কন্ডিশন থাকে, সম্পর্কটা একটু দেখে নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? ঠান্ডা মাথায় একটু দেখলে এগুলো পারবেন প্র্যাকটিস করলে। তাহলে 7, 6, 5। কেন আমি 4 আর 5 নিতে পারলাম না? কারণ সেকেন্ডটাতে কন্ডিশন দেওয়া আছে 4 জনের বেশি ধরে না। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, এবার হচ্ছে আপনি সাজাবেন। সাজালে তো গল্প শেষ। কিভাবে সাজাবেন? এই জায়গা হচ্ছে প্রথম যানবাহন আর হচ্ছে দ্বিতীয় যানবাহন। ক্যালকুলেশনটা একটু দেখেন সবাই। 9 নম্বর অঙ্কের প্রথম যানবাহন আর হচ্ছে দ্বিতীয় যানবাহন। আপনি হচ্ছে এইটারে ক্যালকুলেট করলেও যেই মান পাবেন, এইটারে ক্যালকুলেট করলেও সেই মান পাবেন। যে কোনো একটা ক্যালকুলেট করলে অঙ্কটা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন যে এক্সাম্পল 9 ডান কিনা। আর এই যে এই জায়গায় একটু কারেকশন করেন, প্রথম যানবাহনে ভ্রমণের উপায়, এই জায়গাটা গুণ চিহ্ন পড়ছে, এটা হবে যোগ। একটা গুণ চিহ্ন পড়ছে, সবাই একটু এটার যোগ চিহ্ন দিয়ে নেন। সবাই একটু যোগ চিহ্ন দিয়ে নেন। একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? একটু কারেকশন করে নেন। এটা গুণ চিহ্নটা হবে না, ওটা হবে যোগ চিহ্ন। 9C7 প্লাস 9C6 প্লাস 9C5। আচ্ছা, সবাই যদি এটা ডান হয়ে থাকে, এবার আসেন এক্সাম্পল নাম্বার 10। এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, 10 করানোর আগে একটা কথা বলি। আগামীকাল হচ্ছে 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর কিন্তু আপনাদের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল। পরীক্ষার সিলেবাসটা আমি দিয়ে দিয়েছিলাম গ্রুপে অনেক আগেই। শতকরা, লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা এবং ঐকিক নিয়ম, এই 4টা অধ্যায়ের উপর একটা পরীক্ষা হবে আগামীকালকে রাত 9টার সময়। আমি 9টার সময় গ্রুপে প্রশ্নটা দিয়ে দেবো।
সবাই একটু ধীর স্থির ভাবে পড়ে ফেলেন, ইনশাল্লাহ আমাদের এই সপ্তাহে বিন্যাস সমাবেশটা শেষ হয়ে যাবে। তারপর আমাদের উপপাদ্য অন্যান্য যে জিনিসগুলো বাকি আছে এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস আর বাকি নাই। মানে আমরা এই বিন্যাস সমাবেশটা এই মাসে শেষ করে ফেললে অলমোস্ট সব ইম্পর্টেন্ট জিনিস পড়ানো শেষ। কথা বলছে যেহেতু পরীক্ষাটা একটু পরে হবে এই শুনতেছি, এই কারণে আমি একটু গতিটা কমাইছি। সমস্যা নেই, আপনাদের প্রত্যাশিত গতিতে আমরা সিলেবাস আগাবো। আপনারা যেভাবে চাবেন আমি সেভাবে শেষ করব। কথা কি বুঝতে পারছেন? আর যেহেতু আমি একটা পোস্ট দিয়েছিলাম ওখানে ম্যাক্সিমামই লিখছেন যে ভাই আপনি আগের গতিতে আগান, ইনশাল্লাহ আগের গতিতে আগানো হবে। আমি অনেক বেশি আগে গেছি, কথা কি বুঝছেন? অন্যান্য ছাত্রদেরও খোঁজখবর নিলাম, তো তাদের সবার তুলনায় আমি একটু বেশি আগে গেছি। এই কারণে আমি একটু এক সপ্তাহ গ্যাপ রাখছি যে একটু স্লো হই। 4 জন বলার আচ্ছা ভাইয়া, সমাধানটা দেখেন না, আগে সবাই প্রশ্নটা একটু বুঝি। এটা আমি সমাধানটা এই কারণে করে দিচ্ছি, এখানে হচ্ছে আবার 3টে উপাদান দেওয়া আছে। আমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। কি বলছে? 4 জন বলার ও 2 জন উইকেট রক্ষক সহ মোট 16 জন খেলোয়াড় থেকে। আচ্ছা ভাইয়া, আমি একটু প্রথমে ডিটেলস বিষয়টা বুঝাই। পরীক্ষা এত ডিটেলস করে করা লাগবে না, পরীক্ষা কিভাবে করবেন সেটা পরে বলে দিচ্ছি। আপনারা বলছে 4 জন বলার, 4 জন বলার, এগুলো আমি বোঝানোর জন্য লিখতেছি। 4 জন বলার ও 2 জন উইকেট রক্ষক সহ, 2 জন উইকেট রক্ষক সহ, উইকেট রক্ষক সহ মোট 16 জন খেলোয়াড়। তাহলে মোট খেলোয়াড় কয়জন? মোট খেলোয়াড় 16 জন। মোট খেলোয়াড় হচ্ছে 16 জন। আচ্ছা বিষয়টা একটু বুঝি। আমার মোট খেলোয়াড় হইলো 16 জন, এর মধ্যে বলার হইলো 60 জন, উইকেট রক্ষক হইলো 2 জন। তাইলে মোট খেলোয়াড় যদি হয় 16, 60 জন যদি হয় বলার আর 2 জন যদি হয় উইকেট রক্ষক, তাহলে অন্যান্য খেলোয়াড় কয়জন? মোট খেলোয়াড় তো 16 জন, খুব ভালো কথা। 60 জন বলার, 2 জন উইকেট রক্ষক, তাহলে 4 আর 2 কত? 6। তাহলে মোট খেলোয়াড় যদি হয় 16, উইকেট রক্ষক আর বলার যদি তা থেকে বিয়োগ দেই, তাহলে আমি যা পাবো সেটাই কি অন্যান্য খেলোয়াড়? তাহলে অন্যান্য খেলোয়াড় পাবো কজন? 10 জন। তাহলে আমার মোট খেলোয়াড় 16 জন। এই খেলোয়াড়ের মধ্যে 3টা ক্যাটাগরি আছে। কি কি? একটা হলো বলার, একটা হলো উইকেট রক্ষক, আর একটা হচ্ছে অন্যান্য। বলার দেওয়া আছে 60 জন, উইকেট রক্ষক দেওয়া আছে 2 জন, মোট খেলোয়াড় যেহেতু 16 জন, মোট খেলোয়াড় যেহেতু 16 জন, তাহলে অন্যান্য খেলোয়াড় কয়জন পাইলাম? 10 জন। তাহলে এতটুকু অংশকে বাইর করা আমরা সবাই বুঝছি। বলার 60 জন, উইকেট রক্ষক 2 জন, অন্যান্য 10, এটাকে বাইর করা বুঝছি। আচ্ছা বুঝলাম। এবার আসেন পরবর্তী কন্ডিশন, 11 জন খেলোয়াড় বাছাই করতে হবে। তার মানে 11 জন খেলোয়াড়। দ্যাট মিনস এতক্ষণ আমরা যখন কমিটি করছি তখন তো বলছি কমিটি, আর খেলোয়াড় বললে তো খেলোয়াড়। তার মানে কমিটির ভাষায় বললে কি 11 সদস্য বিশিষ্ট কমিটি। তাহলে আমি এখন যেই কমিটিটা করবো বা যেই টিমটা বানাবো সেটাতে মোট খেলোয়াড় কয়জন? 11 জন। আচ্ছা, এই 16 হিসাব কিন্তু নাই, মোট 16 জন ছিল, এটা কিন্তু আমি বাইর করছিলাম এগুলো করার জন্য। এই 3টা ডাটা বাইর করতে, বলার 60, উইকেট রক্ষক 2, অন্যান্য 10। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এইবার আসে
একাধিক বিভাগ গঠন করতে হবে যাতে অন্তত 3 জন বোলার এবং অন্তত 1 জন উইকেট রক্ষক। কন্ডিশন দুইটা, কি কি? অন্তত 3 জন বোলার, অন্তত 3 জন বোলার আর অন্তত 1 জন উইকেট রক্ষক, অন্তত 1 জন উইকেট রক্ষক। তার মানে আপনার কন্ডিশন দুইটা দেয়া আছে, কি কি দেয়া আছে? অন্তত 3 জন বোলার থাকতে হবে। আচ্ছা, 3 জন বোলার থাকতে হবে এবং অন্তত 1 জন উইকেট রক্ষক থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি 3 জন বোলার নেই, 3 জন বোলার নিলাম। আচ্ছা, আমার টোটাল খেলোয়াড় কজন? 11 জন। তাহলে আমি যদি 3 জন বোলার নেই, তাহলে উইকেট রক্ষক নেবো কজন? 1 জন। কারণ আপনার টোটাল উইকেট রক্ষক আছে কজন? 2 জন। টোটাল উইকেট রক্ষক আছে কজন? 2 জন। তাহলে আমি বলার যদি 3 জন নেই, কন্ডিশন অনুসারে 3 জন বলার নেই, তাহলে উইকেট রক্ষক নেবো কজন? 1 জন। তাহলে 3 আর 1 করলে 4, অন্যান্য হবে কত? 7। আচ্ছা, এইবার আরেকটু কথা আছে ভাইয়া, আপনি বলার 3 জন যদি আবার নেন, তাহলে উইকেট রক্ষক তো 2 জনের নিতে পারবেন। কেন? আপনারা বলছে অন্তত 3 জন বলার। অন্তত 3 জন বলার মানে কি? হয় আমার 3 জন বলার নিতে হবে, নাইলে আমার 4 জন বলার নিতে হবে। আপনি এইটা ভুলে যান, এটা কোনো গল্প না। খেলা হচ্ছে বলার আর উইকেট রক্ষক নিয়ে। খুব মনোযোগ সহকারে দেখেন, অন্তত 3 জন বলার মানে কি? হয় 3 জন বলার নেবো, নাইলে 4 জন বলার নেবো। আচ্ছা, আমি যখন 3 জন বলার নেব, তখন আমি কি আর 4 জন বলার নেবো? সবাই একটু বিষয়টা বুঝেন। আমি যখন 3 জন বলার নেব, নিলাম 3 জন বলার, তখন একটা কন্ডিশন আছে, অন্তত 1 জন উইকেট রক্ষক। অন্তত 1 জন উইকেট রক্ষক মানে কি? হয় আমি 1 জন উইকেট রক্ষক নেব অথবা 1 জনের বেশি নেব। অন্তত মানে কি? মিনিমাম না? তাহলে আমার টোটাল উইকেট রক্ষক আছে 2 জন। তাহলে যখন আমি 3 জন বলার নিতেছি, তখন আমি কি চাইলে 1 জন উইকেট রক্ষকও নিতে পারি, আবার 2 জন উইকেট রক্ষকও নিতে পারি। কারণ আমার তো উইকেট রক্ষক বলে দিছে কি কন্ডিশন, অন্তত 1 জন উইকেট রক্ষক নিতেই হবে। তার মানে মিনিমাম 1 জন। তাহলে 1 জনও নিতে হবে অথবা 1 জনের বেশিও নিতে হবে। তাহলে আমি যখন 1 জন নেবো, তখন 3 এর সাথে 1 নিলাম, তাহলে 3 এর সাথে 1 নিলাম, তাহলে 3 আর 1 4 জন, তাহলে অন্যান্য হবে কত? 7 জন। আবার এই 3 এর সাথে তো আমি চাইলে 2 জনও নিতে পারি, 3 এর সাথে তো চাইলে আমি 2 জন নিতে পারি, তাহলে 3 আর 2 নিলাম, তাহলে 5। তাহলে এই জায়গা থেকে কত? 6 জন। আচ্ছা, এখন আমি যদি 4 জন বলার নেই, 4 জন বলার নিলে উইকেট রক্ষক 1 জন। এখন যে কোনো একজন তো একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া এই জায়গায় উইকেট রক্ষক 2 নিতে পারবো কিনা? 2 কেমনে নিবেন? আপনার তো বলারই আছে 4 জন, এখন যদি উইকেট রক্ষক 2 জন নিতে চান, তাহলে 4 আর 2 তো 6 হইলো। তাহলে আপনি যদি এই সিস্টেমে যেতে চান, 4 জন বলার, 3 জন বলার এবং অন্তত 1 জন উইকেট রক্ষক, তাহলে আমি যদি আরেকবার একটু বলি, অন্তত 3 জন বলার, অন্তত 1 জন উইকেট রক্ষক। আচ্ছা, তাহলে আমি যদি 3 জন বলার নেই, 3 জন বলার নিলে কি 1 জন উইকেট রক্ষক নেবো অথবা কি 2 জন উইকেট রক্ষক নেবো, নিলাম। আচ্ছা, আবার যখন 4 জন বলার, তখনও কি 1 জন উইকেট রক্ষক নিলাম, 2 জন উইকেট রক্ষক নিলাম। আমি একটা জায়গায় ঘর বাদ দিয়ে গেছি, তাহলে হচ্ছে 4 2 5। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে ফাইনালি সামারিটা কি দাঁড়াইলো? এটা বাইর করার সিস্টেমটা আপনি এভাবে করবেন, যদি এরকম 3টা উপাদান দেয়, আমরা এতক্ষণ কি সব 2টা উপাদানের করছি, এইবার উপাদান দিছে কয়টা? 3টা। যখন এরকম 3টা উপাদান দিবে, তখন গল্পটা কি? 3 জন, অন্তত 3 জন বলার, আরেকটাতে কি বলছে? অন্তত 1 জন উইকেট রক্ষক। আপনি কেমনে বাইর করবেন? 3 জন বলার, যখন 3 জন বলার, অন্তত 3 জন বলার নেব। আচ্ছা, আর আরেক জায়গায় বলছে কি 3 জন বলার নেবো। আচ্ছা, অন্তত 3 জন বলার মানে কি? হয় 3 জন বলার নেবো, নাহলে 4 জন বলার নেবো। 3 জন মানে কি মিনিমাম 3, আর বেশি নিয়ে কি 4 5 নেওয়া যাবে না, কারণ বলার আসিত তো 4 জন, 5 নেবেন কেমনে? আচ্ছা, এই 3 জনের সাথে আপনি 1 জন উইকেট রক্ষক নেবেন, আবার 2 জন উইকেট রক্ষক নেবেন, কারণ অন্তত 1 জন উইকেট রক্ষক বলছে। তার মানে কি হয় 1 নাহলে 1 এর বেশি। যেহেতু আমার উইকেট রক্ষক সর্বাধিক 2 জন, মানে উইকেট রক্ষক 2 জন, তাহলে কি হয় 1 জন নেবেন আর 2 জন নেব। তাহলে 3 জন বলার সাথে একবার কি 1 জন উইকেট রক্ষক নিছি, 3 জন বলার সাথে কি একবার 2 জন উইকেট রক্ষক নিছি। অনুরূপভাবে 4 জন বলার সাথে কি একবার 1 জন উইকেট রক্ষক নিছি, একবার 2 জন উইকেট রক্ষক নিছি। তাহলে এইবার এই ঘরটা বসান, 3 আর 1 যোগ করলে 4, তাহলে 11 জন, তো এই জায়গা হবে 7। 3 আর 2 যোগ করলে 5, এই জায়গা হবে কত? 6। 4 আর 1 যোগ করলে 5, এই জায়গা হবে কত? 6। 4 আর 2 যোগ করলে কত? 6, এই জায়গা হবে কত? 5। তার মানে যদি 3টা উপাদান দেয়, তখন আপনার এইটার তো কোনো কন্ডিশন নাই, সুতরাং এইটা দেখার কোনো দরকার নাই। আপনি এই 2 কন্ডিশন নিয়ে একটু খেলবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এবং এটা বাইর করতে হলে এই সিস্টেমে বাইর করতে হবে, তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন না। সবাই কি এটা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 10 ডান।
সবাই কি এটা বুঝছেন? যদি বুঝে থাকে একটু লেখেন এক্সাম্পল 10 ডান। তার মানে আপনার যদি অনেক বেশি কঠিন কোশ্চেন হয় তাহলে এই ধরনের কোশ্চেন হওয়ার চান্স আছে। যদি সমাবেশ থেকে কঠিন কোশ্চেন দেয়, এটা খুব সম্ভবত মানে 41তম রিটেনের কোশ্চেন। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 10 কি ডান হয়েছে কিনা। আর আপনি এই সিস্টেমে বের করতে গেলে কিন্তু ভুল ধরতে পারবেন। কারণ আমি শীটটা দেখে তখন সলিউশন বসাইছি, এটা পরের পৃষ্ঠায় ছিল, এই মানটা কিন্তু আমি লিখি নাই। যখন আমি এই সিস্টেমটা করতে গেলাম তখন তো আমার এই ঘরটা খালি রয়ে গেল। মানে আমি যেভাবে বের করছি আপনি যদি এভাবে বের করেন ভুল হওয়ার কোনো চান্স নাই। আমি কিন্তু শীট দেখে যখন সমাধানটা লিখছি আপনার পরের পেজে কিন্তু এই ডাটাটা আমি কিন্তু এই ডাটাটা বাদ দিয়ে লিখছিলাম। যখন আমি এই মেথডটা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু অটোমেটিক যে আমি ভুল করছি ভুলটা কিন্তু বের হয়ে গেছে। কেন? 4 আর 1 পাইছি, 4-এর সাথে 2 কই? আমি কি বুঝাইতে পারছি? তার মানে যেভাবে আমি সিস্টেমটা দেখেছি এভাবে যদি করেন ইনশাল্লাহ সমস্যা হবে না। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 10 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, একজন খুব সুন্দর কোশ্চেন করছেন সোনিয়া আফরিন আপু, আপনার কোশ্চেনের উত্তরটা আমি আগামী ক্লাসে দিয়ে দেবো। আগামী ক্লাসে রিলেটিভস আলোচনা আছে, তো আপনার কোশ্চেনটা আগামী ক্লাসে করেন, আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দেবো। আর কোনো কারণে যদি আমি অ্যান্সারটা দিতে ভুলে যাই আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়েন। আচ্ছা, এক্সাম্পল 10 ডান হয়েছে। এবার আমরা শিখবো ক্যালকুলেশন। আমরা যে এত কিছু লিখলাম এগুলো ক্যালকুলেশন কিভাবে করব। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, ক্যালকুলেশনটা একদম সোজা। ক্যালকুলেশন কিভাবে করবেন? আচ্ছা, 5C4 আপনার আমি এইটা ক্যালকুলেশন করাটা শিখাবো। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমি ডিটেলসটা দেখাচ্ছি, তারপর আমি শর্টকাটটাও দেখাবো। মানে শর্টকাট তো নাই, মানে NCR এটা সূত্র আমরা জানি কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই জানি না। NCR মানে কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে 5C4 এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে r, তাহলে এটা কি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসে কত? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি সবাই ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আপনি যদি নর্মাল ক্যালকুলেশন করেন তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমরা এই নিয়মে করবো না, আমি নিয়মটা শিখাচ্ছি। 5C4 মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এই সূত্র অনুসারে লিখলাম। তাহলে এখান থেকে আসে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এখন আপনি যদি বাংলা ক্যালকুলেশন করেন 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তাহলে এইটা কাটা যায়, এইটা কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কত? 5। তাহলে অ্যান্সার কত? 5, তাই না? আচ্ছা, আমরা এই পর্যন্ত বাইর করার পর একটা বেসিক শিখবো। আচ্ছা, আমি কি লিখছিলাম? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের মতোই রাখেন। 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, সবাই একটু বিষয়টা বুঝেন। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে বড় কোনটা? 5 ফ্যাক্টোরিয়াল, ছোট কোনটা? 4 ফ্যাক্টোরিয়াল। আমার টার্গেট হচ্ছে এই 5 ফ্যাক্টোরিয়াল যে আমি লিখবো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে লাভটাকে এটা কাটাকাটি করলে সরাসরি 5 লেখা যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই লেখাটা আমি লিখলাম কিভাবে? মূল খেলাটা হচ্ছে এই জায়গায়। আপনি যখন এই জায়গায় আসবেন এই লাইনটা আমি রাফ করার জন্য লিখতেছি ভাইয়া, এটা না লিখলেও হবে, এটা শুধু বোঝার জন্য লিখতেছি। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, এটারে আমরা সরাসরি এই লাইন লিখবো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। এটা কাটাকাটি করলে 5 হয়। এখন প্রশ্ন হচ্ছে এই লাইনটা আমি লিখলাম কেমনে? কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। 5 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে বড় কোনটা? 5 ফ্যাক্টোরিয়াল। ছোট কোনটা? 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, যেটা ছোট সেটারে রেখে দেন, কিছু করবেন না। 4 ফ্যাক্টোরিয়ালের মতোই থাকুক। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়ালে যদি আমি ভাঙি তাহলে কি লেখা যায়? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। আচ্ছা, এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এটা মানে কি 4 ফ্যাক্টোরিয়াল না? 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 না?
তার মানে আপনার কাজ হইলো যেটা ছোট এটারে ছোটর মতো রাখেন, রাখার পর রাখলাম বড় যেটা 5 ফ্যাক্টরিয়াল মানে কি 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 লেখা যায় কিভাবে? আপনি যদি কম বোঝেন তাহলে রাফ করেন। 5 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 মানে কি 4 ফ্যাক্টরিয়াল। তার মানে 5 ফ্যাক্টরিয়াল সমান সমান আমরা লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আমি আরেকটা দেখাই ক্লিয়ার হয়ে যাবেন। যদি 64 আরেকটা দেখাই ক্লিয়ার হয়ে যাবেন ক্যালকুলেশন। আচ্ছা এটা কি লেখা যায়? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমি কি শিখাইছি? এই দুটার মধ্যে আমার ছোট কোনটা 4 ফ্যাক্টোরিয়াল, যে ছোট হেয়ার মতোই থাকুক। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু 2। আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল যদি আপনি রাফ করেন তাহলে কি লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। আচ্ছা আমার একটা 4 ফ্যাক্টোরিয়াল আনলে তো আমি কাটাকাটি করতে পারি, তাহলে এতটুকু মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল না? তাহলে এটা কি লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6। তাহলে লেখেন 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6। এখন যদি কাটাকাটি করি 4 ফ্যাক্টোরিয়াল কাটা 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 5 15। ক্যালকুলেশন কি ইজি হয়েছে? সবাই কি বুঝছেন এই মামলাটা? এই মামলা কি বুঝাইতে পারছি? এই মামলা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লেখেন সি ডান। ক্যালকুলেশন কি ডান হয়েছে কিনা? এখন আপনি গ্রুপ সমাবেশের যেই ম্যাথই আসুক না কেন আপনি খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, সি ডান হয়েছে নাকি? সি ডান হয়েছে কিনা সবাই একটু ফিডব্যাক দেন। সবাই একটু সিডান লেখেন তো, এটা হয়েছে নাকি, ক্যালকুলেশনটা কি বুঝাতে পারতেছি কিনা। আর ভাইয়া আমি আগেই বলতেছি যারা এই ক্যালকুলেশনটুকু একটু কম বুঝছেন, যে এই লাইনটা যারা একটু কম বুঝছেন, এই লাইনটা যারা একটু কম বুঝছেন তারা একটু কষ্ট করে রাফে এইরকম একটা লাইন অতিরিক্ত করে নেবেন। কথা কি বুঝছেন? যারা এই লাইনটা একটু কম বুঝছেন তারা একটু রাফে এক লাইন অতিরিক্ত করে নেবেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এটার প্রয়োগ আমরা আরো ভবিষ্যতে অনেক জায়গায় করব। সবাই একটু ফিডব্যাক দেন তো, সিডান হয়েছে নাকি। আচ্ছা তাহলে আমি এখন একটু বাড়ির কাজ দেব, সেটা হচ্ছে টাইপ 2 এর কেস 1 আর কেস 2, এগুলো হচ্ছে পিলির ম্যাথ। টাইপ 2 এর কেস 1 আর কেস 2 এগুলো হচ্ছে পিলির ম্যাথ, এরা সবাই নিজেরা করবেন। টাইপ 2 এর অঙ্ক নম্বর 1 থেকে 8, টাইপ 2 এর অঙ্ক নম্বর 1 থেকে 8, টাইপ 2 অঙ্ক নম্বর 1 থেকে 8, এটা হচ্ছে কেস 1 আর কেস 2। অনেক সময় পিলির ম্যাথ রিটেনে দিয়ে দিতে পারে। সবাই এই ম্যাথগুলো নিজেরা করবেন। যারা এই পিলির ম্যাথ এগুলো একদম পিলিতে করানো হয়েছে, যদি কারো পিলির ম্যাথে দুর্বলতা থাকে এই কেস 1 আর কেস 2 আমার 44 পিলির সমাবেশ ক্লাস থেকে করে নেবেন। আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে মঙ্গলবার রাত 8টায়, মঙ্গলবার দিন রাত 8টায় দিন আমাদের এই শীটটা শেষ হয়ে যাবে। আর আমাদের বিন্যাস সমাবেশের একটা এক্সেপশনাল শীট থাকবে, আমরা এটা শেষ করে বিন্যাস করব। আর লাস্টে আরেকটা এক্সেপশনাল শীট থাকবে, সেটা একদম সিলেবাস শেষ হওয়ার পর পড়ানো হবে। যারা টাইপ 2 এর নিচের 1 থেকে 8 পারবেন আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে যারা পিলির সমাবেশ পারেন। আর যারা পারেন না তারা পিলির ক্লাস থেকে পিলির সমাবেশটা করবেন, কইরা 1 থেকে 8 ম্যাথটা নিজেরা করে নেবেন। কারণ অনেক সময় কিন্তু পিলির কোশ্চেন সমাবেশে আসে। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন আশা করি আজকের ক্লাসটা আমি অনেক ধীরে স্থিরভাবে পড়াইছি, সবাই খুব সহজেই বোঝার কথা। একটু ফিডব্যাক দেন ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। তাহলে আপনাদের কাজ কি, টাইপ 1 পুরোটা শেষ হয়েছে, টাইপ 2 এর কেস 1 আর কেস 2 এই দুইটা নিজেরা করবেন। বাকি আলোচনাগুলো আগামী ক্লাসে আমরা পড়াবো। আগামী ক্লাসে খুব বেশি একটা জিনিস লাগবে না পড়াইতে। আর বিন্যাসটাও খুব সোজা, একটু অংশ কঠিন, সেটার উপর আমরা একটা আলাদা এক্সেপশনাল ক্লাস নেব। ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন তো। আপনাকে কপাল খারাপ, প্রথমে কইলো অক্টোবরের শুরুতে পরীক্ষা, এখন যদি কোনো গানে পরীক্ষাটা অনেক বেশি পড়ে এটা তো দুঃখজনক হয়ে যাবে। এখানে বেশি পরে হওয়া উচিত না, অল্প পরে হওয়া উচিত। এটা ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি।
ওকে, তাহলে ভাইয়া যেতটুকু পড়াইছি ইনশাল্লাহ এগুলো পড়তে থাকেন। আমাদের খুব বেশি ম্যাথের বেশি কিছু বাকি নেই। ম্যাথ নিয়ে ইনশাল্লাহ কারো চিন্তা করার দরকার নেই, বরং যা পড়াইছি এগুলো ভালো মতো রিভিশন করেন। কথা কি বুঝছেন? অক্টোবর মাস থেকে আমরা টানা পরীক্ষা নেব, সেই পরীক্ষার শিডিউলগুলো আমি জানিয়ে দেবো। কালকে পাটিগণিত পরীক্ষা, যা বাকি আছে এগুলো দিয়ে তেমন বেশি একটা কিছু আসে না। কথা কি বুঝছেন? যা পড়াই হয়েছে এগুলো দিয়ে অনেক বেশি কিছু আসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।